ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। ঘড়িতে সময় রাত 11:20। শুরু হলো ভয়ের 4 রাত। আপনাদের যদি জানিয়ে দিই ভয়ের 4 রাত কি। অক্টোবর মাসে আমরা চেয়েছিলাম কিছু একটা করতে, আর সেই জন্যই আমরা বেছে নিয়েছি এই চারটি রাতকে, অর্থাৎ আজকে, কালকে, বৃহস্পতিবার এবং শুক্রবার, মোট 4 রাত আপনারা 4টি নতুন এপিসোড শুনবেন। আজকে শুরু হচ্ছে আমাদের ভুবনেশ্বরের পিশাচ। কে পাঠিয়েছেন ঘটনাটি? সুকান্ত মাইতি। বুঝতেই পারছেন আপনার মতো আমিও অনেক বেশি এক্সাইটেড। যারা এই ঘটনাটি শুনছেন তারা অবশ্যই এখনো পর্যন্ত যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। যদি বেল আইকনটি ক্লিক করে না থাকেন বেল আইকনটি ক্লিক করে ফেলবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। সুকান্ত মাইতি অনেক দিন পরে ফিরে এসেছেন আমাদের মাঝে তার একটা নতুন ঘটনা নিয়ে। আগামীকাল আপনাদের নাইজেরিয়ার একটা ঘটনা শোনানোর ইচ্ছে আছে, সুতরাং আপনারা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ঘড়িতে সময় রাত 11:21। আমরা শুরু করছি আমাদের ভয়ের 4 রাতের প্রথম পর্ব। আশা করছি ভালো লাগবে আপনাদের আজকের ভুবনেশ্বরের পিশাচ। যদি ভালো লাগে বন্ধুদের সাথে আজকের এই এপিসোডটি শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আপনারা সবাই জানেন যে অক্টোবর এলেই আমরা বিশেষ কিছু করি। এবার করেছি ভয়ের 4 রাত। আশা করছি এনজয় করছেন আপনারা। আমরা আজকে একটা ঘটনা শোনাবো এবং এই ভয়ের 4 রাতের বিশেষ আয়োজনে সুকান্ত মাইতি থাকবেন না তাই কি হয়? আর সে কারণেই সুকান্ত মাইতিকে নিয়ে আসা। ধন্যবাদ সুকান্ত মাইতি। আমি জানি আপনি প্রচন্ড রকমের ব্যস্ত, তারপরেও যে এই ঘটনাটা আমাদের পাঠিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জানি আল্লাহ রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই সহ ভূত.com-এর সমগ্র টিমের প্রতি সালাম, স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি লোমহর্ষক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। রাত নেমে আসতেই চারপাশে শীতল হাওয়ার গা শিরশিরানি স্পর্শ, যেন অদৃশ্য কেউ নিঃশ্বাস ফেলছে। হঠাৎ মেঝে থেকে পা ঘষার শব্দ। না, রেনু নয়, অন্য কেউ হাঁটছে। শরীরটা শুধু রেনুর। জানালার পাশে দাঁড়িয়ে বিকট হাসি দেয়। আমি এসেছি, আর ফিরব না। চারিদিক কেঁপে ওঠে অশরীরী কণ্ঠে। অন্ধকার ঘনিয়ে আসে, মন্ত্রপাঠে টলে ওঠে শক্তি। তবুও ছায়া ঘুরে বেড়ায় বাড়ির আনাচে কানাচে। ভোরে মনে হয় শান্তি নেমেছে, অথচ আসল খেলা তখন শুরুই হয়নি। ছাদে দাঁড়িয়ে কর্কশ স্বরে গর্জে ওঠে পিশাচটা, ওকে নিয়ে যাবই। আর ঠিক পর মুহূর্তেই রক্তে ভেসে যায় ছাদের মেঝে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ হ্যালোইন স্পেশাল এপিসোডে আবারও হাজির হলাম একটি লোমহর্ষক ঘটনা নিয়ে। তবে তার আগে কিছু ব্যক্তিগত কারণে সাব্বিরজির ঘটনা না দিতে পারার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা দিচ্ছি খুব শীঘ্রই ফিরে আসব সাব্বিরজির ঘটনা নিয়ে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাই। ঘটনা কি, কোথা থেকে পেয়েছি সেসব কথা না হয় ঘটনার শেষে বলছি। ঘটনা শুরু করা যাক। রনিত আর রেনুর বিয়েটা ছিল অ্যারেঞ্জড, কিন্তু আজ ভালোবাসায় ভরা তাদের জীবন। ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের কাছেই তাদের বাড়ি। পুরনো পাড়ার গলি দিয়ে ঢুকলেই আধুনিক সাজে সাজানো ঘর, যেন ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। রেনু বিয়ে হয়ে এখানে আসার পর থেকেই বুঝেছিল
এই সংসারটা অন্যরকম। শ্বশুরমশাই তাকে বলেছিলেন, রেনু, তুমি আমাদের ঘরের মেয়ে, পুত্রবধূ বলে আলাদা কোনো বাঁধন নেই। শাশুড়িও বলেছিলেন, আমাদের যদি নিজের মেয়ে থাকতো, সেও তো এইভাবেই ঘরে ঘুরে ঘুরে বেড়াতো, তাহলে তোমাকে আলাদা ভাববো কেন? রেনু মৃদু হেসে বলেছিল, আপনাদের ভালোবাসা পেয়ে মনে হচ্ছে যেন আমি আবার বাবার বাড়িতে ফিরে গেছি। সংসারে তার জন্য কোনো বাধা নেই। শাড়ি গায়ে দিয়ে এক কোণে বসে থাকতে হয় না, কারো সামনে কেমন ভাবে বসবে সেটা নিয়ে কোনো নিয়ম নেই। সে নিজের মতো করে থাকে। তবে ধীরে ধীরে একটা অদ্ভুত ব্যাপার রনিত টের পায়। একদিন সে একটু অভিমান করে বলল, এখন মনে হচ্ছে বাড়িতে আমার কদর কমে গেছে। তার মা বিমলা দেবী তাকে মজা করে জিজ্ঞেস করেন যে সে এমন ভাবছে কেন। রনিত জানায়, কিছু চাইলে কেউ পাত্তাই দেয় না, অথচ রেনু যদি বলে তার একটা সোনার চেইন খুব ভালো লেগেছে, সেটা সারপ্রাইজ দিতে পরের দিনই চলে আসে। সেই কথা শুনে রনিতের বাবা রুদ্রনাথ বাবু হেসে বলেন, তোর যা দরকার নিজের পয়সায় কিনে নে, কিন্তু মেয়েদের খুশি রাখতে হলে একটু বাড়তি যত্ন নিতেই হয়। আর রেনু আমাদের বৌমা না, আদরের মেয়ে। রেনু রনিতের হাত চেপে ধরে মিষ্টি হেসে বলে, তুমি আমার সবচেয়ে বড় উপহার। আমি চেন চাই না, আমার সবকিছু তুমি। এই হাসি আনন্দের মাঝেই শাশুড়ির কথায় এক ধরনের রহস্য লুকিয়ে থাকতো। এক রাতের কথা, বিয়ের জাস্ট কয়েকদিন কেটেছে, হাতে বিয়ের মেহেদির দাগও তখনও মুছে যায়নি। বিমলা হঠাৎ সাবধান করে রেনুকে, বলেন, শোনো মা রেনু, যতদিন হাতে বিয়ের মেহেদি থাকবে ততদিন খালপাড়ের মোড়টায় যাবে না। রেনু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কেন মা, ওখানে গেলে কি হবে? বিমলা ধীরে ধীরে গম্ভীর কণ্ঠে জানালেন, বলা হয় বিয়ের মেহেদির গন্ধ অপদেবতাকে টেনে আনে নিজেদের দিকে। তারা না চাইতেও মানুষের কাছে চলে আসে। রেনু তখন হেসে উড়িয়ে দিয়ে বলল, আমি এসব বিশ্বাস করি না মা, কিন্তু আপনার কথা শুনে কেমন অদ্ভুত লাগছে। এরকম একজন মডার্ন চিন্তাধারার মানুষের মনে এই ধরনের কুসংস্কার। রনিত তৎক্ষণাৎ তাকে আশ্বাস দেয়, ভয় পাওয়ার কিছু নেই, সে সবসময় রেনুর সঙ্গে আছে। রাতে রনিত, রেনু, বিমলা, রুদ্রনাথ বাবু এবং একমাত্র দেবর রাঘব সবাই মিলে ডিনার করছিল। খাওয়ার সময় হাসি ঠাট্টার মাঝে রেনু ধীরে ধীরে শাশুড়িকে জিজ্ঞেস করে, মা, তুমি তো আমাকে এত ভালোবাসো, তবে কেন কোথাও বেরোলে নানা নিয়ম বেঁধে দাও, আর না মানলে বাধা দাও কেন? আমার এক বন্ধু আছে, সেও বিবাহিত, কিন্তু সে কি ধরনের পোশাক পরেছে, কি ভাবছে বসে, রান্না ঠিক হয়েছে কি হয়নি, এসব নিয়ে তার শাশুড়ি বাধা দিলেও বাইরে যাওয়ায় কখনোই কিছু বলে না। কিন্তু এখানে আমি বাপের বাড়ি থেকে বেশি আদর যত্ন পেলেও যখন আমরা রাতে সিনেমা দেখতে যাই বা কোনো পার্টিতে যাই, তখন তুমি আমাদের বাধা দাও কেন? বিমলা হেসে উত্তর দেন, মা, তুমি এখনো নতুন, হাতে মেহেদির রঙও যায়নি, তাই আমি জানি কেমন আচরণ করা উচিত। আমি বলছি না যে তোমাদের ঘোরাঘুরি করা উচিত নয়, যত ইচ্ছা ঘোরাঘুরি করো, আমি তোমাকে থামাবো কেন? কিন্তু নতুন বিয়ে হয়েছে এবং যাকে অশুভ আত্মা বলা হয়, তারা খুব দ্রুত নতুন বিয়ের গন্ধের আকর্ষণে চলে আসে, অর্থাৎ যাদের হাতে এভাবে মেহেদি আছে। রেনু অবাক হয়ে বলল, তুমি কি এই ধরনের জিনিস বিশ্বাস করো? এরকম কিছু হয় মা? বিমলা আবারও ধীর স্বরে উত্তর দেন, তুমি বিশ্বাস করো বা না করো, হ্যাঁ, আমরা পুরনো ধাঁচের আর তোমরা আজকালকার মেয়ে। কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো না, কারণ এখানে কোনো রসিকতা নেই। এবং আমি বলে দিচ্ছি, ভুলেও ভেবো না যে চেষ্টা করে দেখি খালপাড়ে গেলে কি হয়। রেনু মনে মনে ভাবল যে এটা কোনো কারণ হতে পারে না। আর কিছু না বলে সে চুপচাপ কথাটা উপেক্ষা করে খাওয়ায় মন দিল। পরিস্থিতি স্বাভাবিক হতে রনিত হেসে বলল, হ্যাঁ ঠিক আছে, হেঁটে যেতে হবে না, গাড়িতে গেলে তো সমস্যা নেই, চিন্তা করো না রেনু, আমরা গাড়িতেই যাব। তেনারা কি গাড়ির ভেতরেও ঢুকবেন নাকি? হ্যাঁ? বিমলা গম্ভীর হয়ে ছেলের উপহাস হজম করলেও বাকিরা সবাই হাসাহাসি করছিল, কিন্তু কেউ বুঝল না যে এই সব কথা মজা করেও বলা উচিত নয়। নরম বাতাস বাইরে বইছিল, আর লাল ইটের উঠোনে আলো মৃদু নাচছিল, যেন রাতের রহস্য আর মজার মিশ্রণ অনুভব করছিল সে। দেখতে দেখতে
বিয়ের প্রায় 3 মাস কেটে গেলেও রনি তার রেনুর ঘোরাঘুরি যেন থামছেই না। ওরা প্রায়ই বাইক বা স্কুটার নিয়ে বেরিয়ে পড়ে, এমনকি প্রায় রাতের খাবারও বাড়িতে খায় না। এরই মাঝে হঠাৎ একদিন সুখবরটা এলো, যেটা তাদের জীবনের সবচেয়ে বড় সুখবর। রেনু মা হতে চলেছে। খবরটা শুনে রনিত আনন্দে চিৎকার করে উঠল, এটাই তো পৃথিবীর সবচেয়ে বড় সুখ, তাই না? আমি এত খুশি যে ভাষায় বোঝাতে পারছি না। রেনুও মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিমলা প্রসন্ন মুখে রেনুর দিকে তাকিয়ে বললেন, মেয়ে, এখন থেকে অবশ্যই আমার কথা শুনতে হবে। তুমি এখন গর্ভবতী, আর এই সময় 3টে শর্ত মানতেই হবে। রেনু কৌতূহলী হয়ে মাথা নাড়ে। বিমলা বললেন, প্রথমত, হিল পরা একেবারে বন্ধ। এখন থেকে শুধু ফ্ল্যাট স্যান্ডেল পরবে। রেনু বাধ্য হয়ে হেসে বলল, ঠিক আছে। বিমলা আবার বললেন, দ্বিতীয়ত, প্রতিদিন আমি যেটা রান্না করব সেটা তোমাকে খেতে হবে। বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে খাবার ভাগ করা যাবে না। তোমার শরীরের জন্য যেমন প্রয়োজন ঠিক তেমনই খাবার বানাবো। রেনু এবারেও হ্যাঁ সূচক মাথা নাড়ল। কিন্তু তৃতীয় শর্ত শুনে রেনু একটু দোটানায় পড়ে গেল। আসলে তৃতীয় শর্ত ছিল এরপর থেকে বাইরে ঘোরাঘুরি বন্ধ করতে হবে। রেনু মিনতির স্বরে বলল, মা, আমি বাকি 2টো শর্ত অবশ্যই খেয়াল রাখবো, কিন্তু শেষটার জন্য একটু দয়া করো। এখন একটু ঘুরে নিতে দাও, এরপর তো অনেকদিন বিশ্রাম নিতে হবে। বিমলার ঠোঁটের কোণে হাসি টেনে বললেন, আমি কি বলেছি তুমি শুধু বিশ্রাম নেবে? তোমার জন্য যদি ঘরের কাজ হালকা মনে হয় তাহলে তাই করবে। তবে শোনো, আজ আমরা ডাক্তারের সঙ্গে দেখা করব, তারপর চাইলে একটু ঘুরে আসতে পারো। আজ আর কাল মজা করে নাও, কিন্তু পরশু থেকে আর কোথাও যাওয়া যাবে না, সব বারণ। রেনু হেসে সায় দিল। সেদিন সন্ধ্যায় বাড়ির উঠোনে দাঁড়িয়ে সবাই খুশির আলোয় ডুবে গিয়েছিল। বিকেলের সূর্যাস্তের ম্লান আলোর লালচে আভা ছড়িয়ে পড়েছিল চারপাশে। এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছিল, যেন এই সুখবর ঘরের প্রতিটি কোণে নতুন জীবনের স্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। সেদিন রাতে রনি তার রেনু ঠিক করে যে তারা সবাইকে নিয়ে বাইরে ডিনার করবে। যদিও ওরা একসাথে ঘোরাঘুরি করতে ভালোবাসতো, কিন্তু এবার খবরটা ভিন্ন। রেনু যেহেতু মা হতে চলেছে, তাই আনন্দটা ছিল অন্যরকম। সবাইকে নিয়ে একসাথে বাইরে যাওয়ার পরিকল্পনা করলেও বিমলা ক্লান্তির স্বরে জানান, আজ বাইরে খেতে যেতে আমার ভালো লাগছে না, বাড়িতেই থাকবো। তবে আমার জন্য মিষ্টি আনতে ভুলে যেও না। রেনু সানন্দে রাজি হলো, অবশ্যই মা। রুদ্রনাথ বাবু হাসি মুখে বললেন, আমার জন্য মিষ্টি এনো। ছোট ভাই রাঘব হেসে দুষ্টুমি করে বলল, বৌদি, আমার জন্য একটা বিরিয়ানি প্যাক করে এনো, আমার ম্যাচ হচ্ছে। আমি আর ম্যাচ ছেড়ে উঠছি না। অগত্যা কি আর করার। রনি তো রেনু হাসি মুখে সবার কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে বিমলা তাদের পই পই করে বারণ করে দেন যেন শর্টকাটের জন্য ভুলেও খাল পাড়ের রাস্তা ধরে না আসে। রেনু বিস্মিত হলেও সম্মতি জানায়। রাত তখন 9টার মতো বাজে। চারপাশে রাতের নীরবতা নেমে এসেছে। রনিত স্কুটি স্টার্ট দিলে রেনু ওর পেছনে উঠে বসল। রাস্তার বাতিগুলো আধো অন্ধকারে ডুবেছিল। শহরের গলিগুলোতে যেন নির্জনতা ছড়িয়ে পড়েছে। প্রায় 20 মিনিট পথ পাড়ি দিয়ে তারা পৌঁছল ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরের কিছু পরে এক পরিচিত রেস্তোরাঁয়। খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে ঘড়িতে তখন রাত 10:45। রেনু ধীর স্বরে বলল, আজ আমাদের দুজনকেই বকুনি খেতে হবে। একে তো দেরি করে ফেলেছি, 2 মিষ্টিও কেনা হলো না। ঠিক সেই মুহূর্তে রেস্তোরাঁর ম্যানেজার তাদের কথা শুনে এগিয়ে এসে জানায়, আমাদের এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। দুঃখিত, আপনাদের কথাবার্তা দূর থেকে শুনেছিলাম, উচিত হয়নি। তবে চাইলে দেখতে পারেন, আশা করি ঠকবেন না। রেনু অবাক হলেও খুশি হয়েই বলে, ঠিক আছে, একটা দেন। ম্যানেজার তৎক্ষণাৎ গরম গরম জিলেপি নিয়ে এসে পরিবেশন করেন। তা দেখে রেনু খুব খুশি হয়, হাসি মুখে জানতে চায়, এই সময় গরম জিলেপি? উত্তরে ম্যানেজার জানায় যে এখানে সব সময় গরম জিলেপি পাওয়া যায়। রাতে হাইওয়ের পথিক দাঁড়িয়ে এখানকার জিলেপি নিয়ে যায়। রেনু খিলখিলিয়ে হেসে বলে, খুব ভালো। তারা সামান্য জিলাপি খেলো, জল খায় না, যাতে মিষ্টির স্বাদ মুখে লেগে থাকে। এখানে সবাই একটু মনোযোগ দেবেন। জল না খাওয়ার বিষয়টা নেহাতি স্বাভাবিক মনে হলেও তারা ভুলে গেল রেনু গর্ভবতী। বাইরে থেকে মিষ্টি খেয়ে তার উপর জল না খাওয়া, এঁটো মুখে রাস্তায় বেরোনো মোটেও স্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু আনন্দের জোয়ারে কেউই
সেটার খেয়াল করল না এবং এটাই পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। খাবার প্যাক করে রনিত রেনু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি ফেরার পথে আচমকাই রেনু বায়না ধরে যে খালপাড়ের রাস্তা দিয়ে ফিরবে। যদিও মায়ের বারণ ছিল আর সে কারণেই তারা ঘুরপথে রেস্তোরাঁ এসেছিল, কিন্তু কুসংস্কারে অবিশ্বাসী রনিত ভেবে নেয় যে মাকে না বললেই তো সমস্যা মিটে যায়। আর এদিকে দেরিও হয়ে গেছে, খালপাড় দিয়ে গেলে 5 মিনিটেই বাড়ি পৌঁছানো যাবে। তাই সেও রাজি হয়ে বাইক সেদিকে ঘোরায়। আর এখানেই মস্ত বড় ভুলটা সে নিজের অজান্তেই করে বসে। রাতের অন্ধকার তখন আরো গভীর, কুয়াশার আবরণ নেমে এসেছে। চারপাশে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। দূরে গলির কুকুরগুলো মাঝে মাঝে ঘেউ ঘেউ করে বিরক্তির স্বরে ডেকে উঠছে। অনধিকার কোনো বাইক বা সাইকেলের প্রবেশ তাদের বিশ্রাম ভঙ্গ করছে। জলের উপর অদ্ভুত কুয়াশার আস্তরণ তাতে চাঁদের আলো ভেঙে পড়ে অস্বস্তিকর দৃশ্য তৈরি করছিল। এরই মাঝে রেনু চলন্ত বাইকের পেছনে বসেই আবারও একটু জিলাপি মুখে দিতে যাবে, তার আগেই সেটা ছিটকে গিয়ে রাস্তায় পড়ল। মুহূর্তের জন্য মন খারাপ হলেও সে আর এক টুকরো জিলাপি মুখে পড়ে আঙুলের মিষ্টি রস বাচ্চাদের মতো রনিতের শার্টে মুছে দিল। এতে অবশ্য রনিত কিছু মনে করল না, বরং মৃদু স্বরে হেসে বলল, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় সুখের দিন, তাই তোমার এই ছেলে মানুষই কেন 7 গুণ মাফ। তাদের চোখে মুখে তখন শুধু আনন্দ আর ভবিষ্যতের স্বপ্ন। রাস্তার ভয়ঙ্কর অন্ধকার, খালের ধারে ঘন ঝোপঝাড় কিংবা জলাশয়ের অদ্ভুত নীরবতা কিছুই তখন তাদের থামাতে পারেনি। এমনকি তাদের পেছনে যে রাস্তার উপর একটি জমাট বাঁধা ধূসর কুয়াশার ন্যায় ছায়া ধীরে ধীরে স্কুটির পেছনে এগিয়ে আসছিল, সেদিকে পর্যন্ত তাদের হুঁশ নেই। ক্রমশ তারা অন্ধকার রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। রাতের অচেনা ভয়ঙ্কর পরিবেশকে উপেক্ষা করে শেষমেশ তারা নিরাপদে বাড়িও ফিরল। কিন্তু সত্যিই কি নিরাপদে, সেটা সময়ই বলবে। রাত গভীর, বাড়ির উঠোনে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসা অদ্ভুত নীরবতা। কলিং বেলের আওয়াজে বিমলা দরজা খুলতেই দেখেন রেনু দরজার সামনে দাঁড়িয়ে, কিন্তু একটু অদ্ভুত ভঙ্গিমায়। রেনু শাশুড়ির দিকে তাকিয়ে অস্বাভাবিক অচেনা একটা হাসি ছুঁড়ে দিল। বিমলা সেই বিদঘুটে হাসি উপেক্ষা করে রেনুকে ঘরে আসতে বললে সে আবারও একইভাবে হেসে বলে, আগে জিলাপিটা খাও। বিমলা চোখ নামিয়ে বিস্মিত স্বরে বললেন, না মা, আমরা সকালে খাবো, এখন ঘরে যাও। শুনছিলাম ভুবনেশ্বরের পিশাচ। এতক্ষণ শুনছিলেন এর প্রথম পর্ব।